হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আবারও আমরা করছি ক্লাস 10 মাধ্যমিক পরীক্ষার জন্য ফিজিক্যাল সায়েন্স থেকে এবিটিএ টেক্সট পেপারের পৃষ্ঠা নম্বর 76-77 প্রশ্নগুলোর সমাধান। চলো তাহলে আমরা শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে কোশ্চেন নম্বর 1.1, নিচের কোন জ্বালানিটি সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায়? ডিজেল, কয়লা, কেরোসিন না প্রাকৃতিক গ্যাস? তাহলে এটার অপশান হবে ডি, প্রাকৃতিক গ্যাস সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায়। কোশ্চেন নম্বর 1.2, বয়েলের সূত্রানুসারে পি বনাম ভি এর লেখচিত্রের প্রকৃতি হবে। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা আগের পার্টেও করেছিলাম। এটা কি হয়? এটা হবে অপশান সি, সমপরাবৃত্ত, তাই না? এরপর 1.3, এখানে বলা হয়েছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব দেওয়া হয়েছে 16, এসটিপিতে গ্যাসটির 22.4 লিটারের ভর কত হবে? আচ্ছা, আমরা জানি এসটিপিতে কোনো গ্যাসের 22.4 লিটার আয়তন দেওয়া থাকলে সেটা 1 মোলের সমান হয়, ঠিক আছে? তাহলে গ্যাসটির যদি বাষ্প ঘনত্ব 16 হয় তাহলে তার আণবিক ভরের কথা জিজ্ঞাসা করেছে। আমরা জানি আণবিক ভর বাষ্প ঘনত্বের কত হয়? দ্বিগুণ। তাই এটার উত্তর হবে 16 দুগুণী 32, অপশান এ। ওকে, এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 1.4 কি বলা হয়েছে? তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়াতে মাধ্যমের কণাগুলোর স্থানচ্যুতি হয়? অপশান এ পরিবহন, অপশান বি পরিচলন, অপশান সি বিকিরণ, অপশান ডি কোনোটি না। তাহলে কোনটা হবে? এক্ষেত্রে হবে আমাদের অপশান বি পরিচলন পদ্ধতিতে মাধ্যমের কণাগুলোর স্থানচ্যুতি ঘটে। এরপরে 1.5, আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়? অপশান এ বিচ্ছুরণ, অপশান বি বিক্ষেপণ, অপশান সি প্রতিসরণ, অপশান ডি প্রতিফলন। তাহলে কি হবে? এক্ষেত্রে হবে অপশান বি বিক্ষেপণের জন্য আমরা আকাশকে নীল দেখি। এরপরে 1.6, সবুজ কাচের মধ্য দিয়ে লাল ফুলকে দেখলে তা কোন বর্ণের দেখাবে? লাল, সবুজ, হলুদ, কালো। এটা একদম কমন কোশ্চেন, আমরা সবাই জানি সেটা কি দেখাবে? কালো। ওকে, এরপর 1.7, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা দ্বিগুণ করা হলে নির্দিষ্ট সময়ে উৎপন্ন তাপ কি হয়? একই থাকবে, দ্বিগুণ হবে, 4 গুণ হবে, অর্ধেক হবে? কোনটা? কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহমাত্রা যদি দ্বিগুণ করা হয় তাহলে নির্দিষ্ট সময়ে উৎপন্ন তাপ কি হবে? আচ্ছা, এটা আমরা একটু ক্যালকুলেশনটা করে নিই। প্রবাহমাত্রা যদি দ্বিগুণ করা হয় তাহলে কি হবে, তাই তো? তাহলে দেখো, আমরা জানি পরিবাহীতে যে উৎপন্ন তাপ তার ফর্মুলা কি হয়? আমরা জানি H = I² RT, তাই তো? H = I² RT। এরপরে যদি প্রবাহমাত্রা আইটাকে দ্বিগুণ করা হয়, হ্যাঁ, তখনকার উৎপন্ন তাপ আমরা ধরলাম H', এটা সমান কী হবে? 2I, প্রবাহমাত্রা দ্বিগুণ অর্থাৎ 2I করা হলো, 2I তার স্কোয়ার RT। এটাকে ক্যালকুলেশন করলে হয় 4I² RT। আবার I² RT সমান কি? H, তাহলে এটা হয়ে যাবে 4H, অর্থাৎ আগে যে তাপ তার 4 গুণ তাপ উৎপন্ন হবে, ঠিক আছে? তাহলে 1.7 আমরা কোনটা উত্তর পাবো? 1.7 আমরা উত্তর পাবো 4 গুণ। এরপরে 1.8,
বিভব প্রভেদের পরিমাপের যন্ত্র হলো, আচ্ছা বিভব প্রভেদ আমরা পরিমাপ করি কোন যন্ত্র দিয়ে? ভোল্টমিটার। 1.9 নিচের কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একক? হার্জ, কুলম, বেকারেল, আংস্ট্রম। একটাই দেওয়া আছে, অপশান সি বেকারেল। এরপর আমরা চলে গেলাম 1.10 নিচের কোনটি সন্ধিগত মৌল? আচ্ছা এই কোশ্চেনটা আগের পার্টেও কিন্তু ছিল, হ্যাঁ। কোনটি সন্ধিগত মৌল? অপশান এ ক্যালসিয়াম, অপশান বি ক্লোরিন, অপশান সি আর্গন, অপশান ডি Fe। তাহলে আমরা জানি ডি ব্লকের মৌলগুলো হয় সন্ধিগত মৌল, তাহলে এক্ষেত্রে হবে অপশান ডি Fe। এরপরে 1.11 নিচের কোনটি তড়িৎযোজী? এগুলোর মধ্যে কোনটা তড়িৎযোজী? আচ্ছা সাধারণত তড়িৎযোজী ও সমযোজী মৌলগুলোকে আমরা কিভাবে চিহ্নিত করতে পারি? যদি দুটো উপাদানই হয় গ্যাসীয়, তাহলে সেই যৌগটি হয় সমযোগী যৌগ। আর যদি একটা ধাতু এবং একটা অধাতু হয়, তাহলে সেটা হয় তড়িৎযোগী যৌগ। যেমনটা অপশান এ H2O, এখানে হাইড্রোজেন অক্সিজেন দুটোই গ্যাস বা অধাতু, তাই এটা হবে সমযোগী যৌগ। সালফার আর অক্সিজেন এটাও দুটোই অধাতু, এটাও হবে সমযোগী যৌগ। নাইট্রোজেন অক্সিজেন এটাও দুটোই অধাতু, এটাও হবে সমযোগী যৌগ। অপশান ডি পটাশিয়াম ও আমাদের অক্সিজেন ধাতু ও অধাতু, তাহলে অপশান ডি K2O। ওকে, এটা হবে আমাদের তড়িৎযোগী যৌগ। এরপরে আমরা চলে গেলাম 1.12 গ্যালভানাইজেশনে প্রক্রিয়াতে লোহার উপর প্রলেপ দেওয়া হয় কিসের? সবারই জানা আছে, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। এরপরে 1.3 অ্যামোনিয়া গ্যাসকে সূক্ষ্ম করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? আমরা জানি অ্যামোনিয়া গ্যাসকে সূক্ষ্ম করতে কী ব্যবহার করা হয়? CaO। আচ্ছা আমাদের এই সূক্ষ্মকরণের ক্ষেত্রে মোটামুটি দুটো প্রস্তুতির ক্ষেত্রে সূক্ষ্মকরণ পদার্থটাকে মনে রাখতে হয়। একটা হচ্ছে অ্যামোনিয়ার সূক্ষ্মকরণের ক্ষেত্রে আমরা ব্যবহার করি CaO, তাই না, পোড়া চুন। এবং আরেকটা হাইড্রোজেন সালফাইড এর পরীক্ষাগার প্রস্তুতির ক্ষেত্রে আমরা যে সূক্ষ্মকরণ পদার্থ ব্যবহার করি সেটা হয় P2O5। ওকে, তাহলে H2S এর ক্ষেত্রে আমরা P2O5 ব্যবহার করি এবং অ্যামোনিয়ার ক্ষেত্রে পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড CaO ব্যবহার করে থাকি। ওকে, এরপরে চলে গেলাম 1.4 বক্সাইট কোন ধাতুর আকরিক? বক্সাইট কোন ধাতুর আকরিক? বক্সাইট হয় অ্যালুমিনিয়ামের আকরিক, অপশান বি। 1.15 মিথেন যৌগ HCH বন্ধন কোণ কত হয়? 109 ডিগ্রি, অপশান ডি। তাহলে MCQগুলো আমাদের কমপ্লিট। এরপরে আমরা চলে যাব 2.1 2.1 এক নম্বর কোশ্চিন, বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান এলেন বিকিরণ দেখা যায়? আগের প্যাটেও আমরা করেছি, কোন স্তরে? সেটা হয় ভ্যান এলেন বিকিরণ দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে, তাই না? ম্যাগনেটোস্ফিয়ারে আমরা ভ্যান এলেন বিকিরণ দেখতে পাই। এরপরে 2.2 ওজোন মণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককে? ডবসন এককে। এরপরে 2.3 CGS পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান একক সহকারে লেখো। আচ্ছা CGS পদ্ধতিতে লিখতে বলছে, আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবকের যে মান, তার তিনটা মান সাধারণত মনে রাখার চেষ্টা করে থাকি। কি কি? আমরা যদি সেই মানগুলো দেখি, আর এর মান কি কি হয়? একটা হয় 8.3
314 ইন্টু 10⁻7 arg মোল পার মোল পার কেলভিন, এটা একটা মান, এটা হয় সিজিএস পদ্ধতিতে। এবার আর এর আরেকটা মান কি হয়, 8.314 জুল পার মোল পার কেলভিন, এটা হয় এসআই পদ্ধতিতে। পার মোল পার কেলভিন, সরি প্রথমটা আমরা কি লিখেছিলাম, 8.314 ইন্টু 10⁻7 arg পার মোল পার কেলভিন, আরেকটা হয় 8.314 জুল পার মোল পার কেলভিন। আর লিটার অ্যাটমসফিয়ার এককে কি হয়, এটা হয় 0.0821 লিটার পার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। ওকে, এই তিনটা হলো আমাদের আর এর মান। তাহলে সিজিএস পদ্ধতিতে মান কোনটা হবে, এটা আর পার মোল পার কেলভিন। ওকে, তাহলে 2.3, এরপরে 2.3 এর অথবা এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপ কত হয়। আচ্ছা, এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপ কত হয়, এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপ হয় এসআই পদ্ধতিতে প্রমাণ চাপ, ওকে, সেটা হয় 1.013 ইন্টু 10⁵ নিউটন মিটার স্কোয়ার বা পাস্কাল। 1.013 ইন্টু 10⁵ পাস্কাল, এটা হয় আমাদের এসআই পদ্ধতিতে প্রমাণ চাপের মান। এরপর 2.4 কি বলা হয়েছে, একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে। নির্দিষ্ট ভরের গ্যাস আয়তন ভি, উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে, উষ্ণতা যখন স্থির থাকবে তখন বয়েলের সূত্র প্রযোজ্য হবে। বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি জানি, আয়তন চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, তাই না। তাহলে চাপ দ্বিগুণ করলে আয়তন অর্ধেক হবে। ওকে, 2.4 হবে, তাহলে আয়তন অর্ধেক হয়ে যাবে। এরপরে 2.5, যদি গামা আর ও গামা এ যথাক্রমে তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্ক হয়, তবে এদের মধ্যে কোনটির মান বেশি। আমরা সবসময় জানি তরলের যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তার মান, অর্থাৎ গামা আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান বেশি হয়। এরপর অথবার কোশ্চিন, কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটি লেখো। আচ্ছা, কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটি লিখতে বলছে। আমরা কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক জানি, আলফা সমান সমান বিটা বাই 2 সমান সমান গামা বাই 3, তাই না। আলফা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা হলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, গামা হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওকে, এরপর
আমরা চলে গেলাম 2.6, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য। আচ্ছা, বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে, ফোকাস দৈর্ঘ্য কত? আমরা জানি ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের কী হয়? অর্ধেক। হ্যাঁ, F=R/2, তাহলে ফোকাস দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার। এরপরে 2.7, মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে কী ধরনের লেন্স ব্যবহার করতে হবে? চশমায় কী ধরনের লেন্স ব্যবহার করতে হবে? মায়োপিয়া এর ক্ষেত্রে আমাদের কাছের দৃষ্টি ঠিক থাকে, দূরের দৃষ্টি ব্যাহত হয়, তাই অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে। তাহলে 2.7 হবে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে। ওকে। এরপরে 2.8, তড়িৎচালক বলের মাত্রীয় সংকেত কী? আচ্ছা, তড়িৎচালক বল এর মাত্রীয় সংকেত আমাদের জিজ্ঞাসা করেছে। তড়িৎচালক বল ও বিভব প্রভেদ এর মাত্রীয় সংকেত একই হয়, তাই না? আমরা জানি তড়িৎচালক বল বা বিভব প্রভেদ V = কী হয়? W/Q। ওকে। এবার কার্যের মাত্রা কী হয়? mL² T⁻², তাই না? আর Q = IT, আর T এর মাত্রা ক্যাপিটাল T। এবার এটাকে উপরে নিয়ে গেলে হবে mL² T⁻3I-1। এটা হলো আমাদের বিভব প্রভেদ বা তড়িৎচালক বলের মাত্রীয় সংকেত। এরপর CFL এর পুরো কথাটি লেখো। আচ্ছা, CFL এর পুরো কথাটি অনেকেরই জানা আছে, কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প। ওকে, কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প। এরপর 2.9, ফিউজ তারকে মূল বর্তনীতে কিভাবে সংযুক্ত করা হয়? এটাকে সংযুক্ত করা হয় শ্রেণী সমবায়ে। বাড়ির যে সরঞ্জাম তাদেরকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, কিন্তু ফিউজ তার যুক্ত করা হয় শ্রেণী সমবায়ে। 2.10, জাপানের হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটি কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটেছিল? সেখানে কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটেছিল? এটা ঘটেছিল অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, তাই না? পরমাণু বোমায় নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটে। আর যেহেতু আমরা পরমাণু বোমা ফেলেছি, তাই এটা অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। এরপরে 2.11, সত্য না মিথ্যা? ক্ষার ধাতুগুলির অক্সাইড তীব্র ক্ষারকীয় প্রকৃতির। এটা একদম সত্য। ক্ষার ধাতুগুলির অক্সাইড কী হবে? তীব্র ক্ষারীয় প্রকৃতির। এমনকি ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি অক্সাইডগুলোও ক্ষারীয় প্রকৃতির। আচ্ছা, এরপর 2.12, পর্যায় সারণীর কোন শ্রেণীতে 3 প্রকারের ভৌত অবস্থার মৌল দেখা যায়? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কোন শ্রেণীতে দেখা যায়? এটা দেখা যায় হ্যালোজেন শ্রেণী, অর্থাৎ 17 নম্বর শ্রেণীতে। হ্যালোজেন শ্রেণীতে। হ্যালোজেন শ্রেণীতে। হ্যালোজেন শ্রেণী কত নম্বর? 17 নম্বর শ্রেণী। 17 নং শ্রেণীতে। ওকে। এরপর 2.13, হাইড্রোলিক যৌগটি তড়িৎযোগী না সমযোজী? আচ্ছা, হাইড্রোলিকের সংকেত কী হয়? CaH2। ওকে, হাইড্রোলিক CaH2। তাহলে এখানে আছে ক্যালসিয়াম ও হাইড্রোজেন, একটা ধাতু একটা অধাতু, তাহলে কী হবে? ধাতু অধাতু থাকলে অবশ্যই তড়িৎযোগী যৌগ হবে, তাহলে এটা হবে তড়িৎযোজী। এরপর চলে গেলাম আমরা 2.14, এখানে আবার কি আছে? বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলাও, তাই না? আচ্ছা, নেসলার বিকারক। নেসলার বিকারকের সঙ্গে কোনটা মিলবে? অপশান ডি, K2AgI4কে বলা হয় নেসলার বিকারক। আচ্ছা, অয়েল অফ ভিট্রিয়ল। অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়? অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় H2SO4কে। এটা হবে সি নম্বর।
লোহার একটি খনিজ কী হয়, সেটা হয় FeS2, লোহার একটি খনিজ FeS2। এরপরে নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহৃত যৌগ কী হয়, সেটা হয় FeS2। আচ্ছা, আমাদের যে শনাক্তকরণ পরীক্ষাগুলো আছে সেটা আমাদের ক্লাস 10-এ নেই, এটা ক্লাস 9 থেকে দেওয়া একটা কোশ্চিন, তাই না? আমরা ক্লাস 9-এ নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণের ক্ষেত্রে রিং টেস্ট বা বলয় পরীক্ষা দেখেছিলাম। সেই বলয় পরীক্ষার ক্ষেত্রে আমরা FeSO4 ব্যবহার করে থাকি। এবং এর সঙ্গে আমরা আরেকটা জিনিস জেনে নিব যে আমাদের H2SO4 শনাক্তকরণের ক্ষেত্রে কোন পদার্থ ব্যবহার করা হয়, সেটা হয় বেরিয়াম সালফেট, BaSO4। H2SO4 এর জন্য কোন পদার্থ ব্যবহার করা হয়, BaSO4, বেরিয়াম সালফেট, BaSO4। H2SO4 শনাক্তকরণের ক্ষেত্রে BaSO4 ব্যবহার করা হয়। ওকে, এরপরে 2.15, 1 ফারাডে সমান সমান কত কুলম্ব। আচ্ছা, এটাও আমাদের ক্লাস 10-এর মধ্যে নেই, এটা আমাদের জেনে নিতে হবে। 1 ফারাডে সমান সমান হয় 96,500 কুলম্ব। হ্যাঁ, 1F ইজিক্যাল টু 96,500 কুলম্ব। ওকে, 96,500 কুলম্ব। এটা সাধারণত কেমিস্ট্রিতে কাজে লাগে। আচ্ছা, এরপরে অথবার কোশ্চেন, একটি মৃদ তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ দাও। মৃদ তড়িৎ বিশ্লেষ্য যেমন জৈব যে পদার্থগুলো হয়, সেগুলো হয় মৃদ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেমন CH3COOH, CH3COOH। ওকে, এটা হচ্ছে আমাদের মৃদ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এরপরে 2.16, দাঁতের চিকিৎসায় কোন ধাতু সংকর ব্যবহৃত হয়। আচ্ছা, এটা খুব ভালো একটা কোশ্চিন। দাঁতের চিকিৎসায় আমরা রূপোর পারদ সংকরকে ব্যবহার করে থাকি। রূপোর পারদ সংকর দাঁতের চিকিৎসায় ব্যবহৃত হয়। 2.17, অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত। অ্যালকাইন, অ্যালকিন এবং অ্যালকাইন। হ্যাঁ, আমাদের বইয়ের মধ্যে এটা দেওয়া আছে। হ্যাঁ, এটা আশা করি সবারই জানা। সেটা কি হয়, সেটা হবে C2H2N-2। ওকে, অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত। সর্বাপেক্ষা ক্ষুদ্রতম অ্যালকাইন। আচ্ছা, সর্বাপেক্ষা ক্ষুদ্রতম অ্যালকাইন কোনটা, সেটা হয় অ্যাসিটিলিন, C2H2, অ্যাসিটিলিন। এরপরে 2.18, CH3COCH2CH3 যৌগটির IUPAC নাম কি। আচ্ছা, এটা করে দেখি কি দেওয়া আছে। CH3CO, আমরা এটাকে একবারে ঠিক করে লিখলে সি, আসলে এটা ডাবল বন্ড ও, এরপরে CH2, তারপরে আছে CH3। তাহলে কয়টা কার্বন আছে, 1 2 3 4, 4টা কার্বন। 4টা কার্বনের জন্য কি হবে, বিউট। আর কিটোন গ্রুপ যুক্ত আছে, তাহলে হবে ওন। এবার নাম্বারিং কোন দিক থেকে করব, এদিক থেকে। 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4। ওকে, তাহলে আমাদের এর নাম কি হয়ে যাবে, বিউট 2 ওন, বিউট 2 ওন। ওকে, এটার নাম হবে বিউট 2 ওন। এরপর অথবার কোশ্চেন কী দেওয়া আছে, রেকটিফাইড স্পিড। আচ্ছা, রেকটিফাইড স্পিড কাকে বলে বা রেকটিফাইড স্পিড কি, এটা হয় 95.6% ইথাইল অ্যালকোহল ও 4.4% জল এর মিশ্রণকে বলা হয় রেকটিফাইড স্পিড।
ওকে, তাহলে আজকে আমরা 1 ও 2 এর সমস্ত কোশ্চেনগুলো সমাধান করলাম। তাহলে ঠিক আছে বন্ধুরা, আমি এভাবেই তোমাদের সামনের মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য রেখে সমস্ত এবিটি এ ফিজিক্যাল সায়েন্স ও লাইফ সায়েন্সের পার্টগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি ক্লাস ভালো লাগে চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।